আমি জীবনেও কল্পনা করতে পারিনি ছেলে অন্ধকারে আমার রুমে এসে জোর করে এসব করবে। আমি তো মা ছিলাম, অভিভাবক, ওর আশ্রয়, ওর ছায়া। কিন্তু সেদিন রাতটা সব বদলে দিল। ভালোবাসা আর পাপের মাঝের রেখাটা হঠাৎ মুছে গেল। এটা কি কেবল ওর অপরাধ, নাকি আমার নীরবতা সবচেয়ে বড় অভিশাপ? চলুন পুরো কথাটা আপনাদের সাথে শেয়ার করি। শীতের এক নিঃসঙ্গ সকাল। জানালার ধারে বসে থাকা মিতু নিজের জীবনের হিসাব মিলাতে পারছিল না। স্বামী নেই অনেক বছর, ছোটবেলায় মারা গেছে। একমাত্র ছেলেকে নিয়েই তার পৃথিবী গড়ে উঠেছে। ছেলেটি আজ বড় হয়েছে, নাম অভি। পড়াশোনায় ভালো, দেখতে সুন্দর, কিন্তু একটু গম্ভীর প্রকৃতির। মিতু সবসময় চেষ্টা করেছে ছেলেকে একা হাতেই মানুষ করতে, মা হিসেবে, বাবা হিসেবে সব দায়িত্ব পালন করেছে। কিন্তু একসময় সেই দায়িত্ব আর আবেগের মাঝখানে একটা সীমা ঝাপসা হয়ে যেতে থাকে। বিশেষ করে তখন, যখন অভি হঠাৎ করেই এক রাত মায়ের কাঁধে মাথা রেখে নিঃশব্দে কাঁদতে শুরু করে। মা, তুমি তো আমার সব। আমি তোকে ছাড়া কিছু ভাবতেও পারি না। মিতু প্রথমে তার স্বাভাবিক ভালোবাসা ভেবে মাথায় হাত বুলিয়ে শান্ত করে। কিন্তু কিছুদিনের মধ্যে আবহাওয়া বদলাতে শুরু করে। রাতে মায়ের পাশে ঘুমানো অবির নিঃশ্বাস বদলাতে থাকে। মাঝে মাঝে গভীর ঘুমের ভান করে সে মায়ের শরীর ছুঁয়ে দেয়। মিতুর ভিতরটা কেঁপে ওঠে, কিন্তু মুখে কিছু বলে না। কেবল নিজেকে বোঝাতে থাকে, ও এখনো ছোট। মায়ের প্রতি একটু বেশি আবেগ কাজ করে। কিন্তু একদিন সেই সীমা পুরোপুরি ভেঙে পড়ে। সেদিন ছিল পূর্ণিমা রাত। বিদ্যুৎ চলে গিয়েছিল। মিতু অন্ধকার ঘরে শুয়েছিল একা, অভি পাশে এসে চুপচাপ বসে। মা, তুই জানিস না আমি তোকে কতটা ভালোবাসি। আমি তোকে কারো সঙ্গে ভাগ করে নিতে পারি না। মিতুর গলা শুকিয়ে যায়। কি বলছিস এসব অভি? আমি তো তোর মা। অভি তার মুখের দিকে তাকিয়ে বলে, তুই আমার মা ঠিকই, কিন্তু তুই তো আমার সব কিছু। আমি তোকে চাই মা। মিতু কিছু বলতে চায়, কিন্তু তার ঠোঁট কাঁপে। সেই রাতেই মায়ের জীবন নতুন করে দুঃস্বপ্নে ভরে ওঠে। একটি নিষিদ্ধ অনুভব, একটি সীমালঙ্ঘনের শুরু, যার শেষ যে কোথায় গিয়ে দাঁড়াবে তা কেউ জানে না। সেই রাতের পর মিতু এক প্রকার বাকরুদ্ধ হয়ে পড়ে। অভি তার পাশে থেকে ধরা গলায় বলে, তুই চাইলেই আমি থেমে যাব মা, কিন্তু আমিও তো মানুষ। তোকেই তো ভালোবাসি, জানিস। মিতু কিছু বলে না। তার ভিতরটা ঝড়ের মতো বয়ে যাচ্ছে। মা হিসেবে যা কখনো কল্পনাতেও আনেনি, সেটাই বাস্তবে ঘটে গেল। অভির চোখে তীব্র এক আবেগ, নিয়ন্ত্রণহীন ভালোবাসার রূপ, যেটা সমাজ মানে না, ধর্ম মানে না, কিন্তু শরীর যেন সেই নিষিদ্ধতাকেই আকর্ষণ করে বসে। পরদিন সকাল থেকেই মিতু অভিকে এড়িয়ে চলতে থাকে। চোখে চোখ রাখে না। রান্নাঘরে কাজ করার সময়, কাপড় শুকাতে ছাদে গেলে, এমনকি নিজের ঘরেও সে এখন দরজা বন্ধ রাখে। কিন্তু অভি তখন বদলে গেছে। তুই পালিয়ে কোথায় যাবি মা? আমি তো তোরই ভেতরে আছি। এই কথাগুলো মিতুর ভিতরে গেঁথে যায়। কিছুদিন পর, এক সন্ধ্যায় অভি হঠাৎ রান্নাঘরে গিয়ে তার পেছনে দাঁড়িয়ে পড়ে। মিতুর শরীর কেঁপে ওঠে। চল, আজ একটু ঘুরতে যাই। তোকে অনেকদিন নিয়ে বের হইনি। মিতু চমকে তাকায়। এ কি অভির পুরনো মায়াবী রূপ? নাকি এইরকম আচরণের পিছনেও লুকিয়ে আছে ভিন্ন অভিপ্রায়? সন্ধ্যার পর তারা বের হয়। শহরের প্রান্তে একটা নির্জন পার্কে গিয়ে বসে। বাতাসে এক ধরনের অদ্ভুত নিস্তব্ধতা। হঠাৎ অভি মিতুর হাত ধরে বলে, তোকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না মা। জানিস, এই পৃথিবীতে যদি কেউ আমাকে সবচেয়ে আপন মনে হয়, সেটা তুই। আমি তোর ভিতরেই বাঁচতে চাই। তোকে দিয়েই আবার জন্ম নিতে চাই। মিতু চোখ বন্ধ করে। তার মন, শরীর, আত্মা সব একসাথে লড়াই করছে। কিন্তু পর মুহূর্তেই সে অভির বুকের উপর মাথা রাখে। তার ঠোঁট কাঁপে, চোখ থেকে টপটপ করে জল পড়ে। সেই রাতেও বিদ্যুৎ ছিল না। শুধু জানালার বাইরে পূর্ণিমার আলো। তারা পাশাপাশি শুয়ে। হঠাৎ অভির হাত ধীরে ধীরে মিতুর গায়ে চলে আসে। তুই না করলে আমি নিজেকে শেষ করে ফেলব মা। এই কথায় মিতুর ভিতরের প্রতিরোধ ভেঙে পড়ে। রাত গভীর হয়, জানালার পর্দা হাওয়ায় দুলে ওঠে, আর ঘরের ভেতর এক নিষিদ্ধ ছায়া ধীরে ধীরে সব আলো ঢেকে দেয়। কয়েক সপ্তাহ পর মিতু নিজের শরীরে কিছু অদ্ভুত পরিবর্তন অনুভব করতে শুরু করে। খাবারে অরুচি, মাথা ঘোরানো, বমি বমি ভাব। সে ভয় পেতে থাকে। নিশ্চয়ই এটা হতে পারে না।
এটা যদি সত্যি হয়, যদি সে মা হয় আবার। কিন্তু এইবার নিজের ছেলের বাচ্চার মিতুর শরীর প্রতিদিনই অন্যরকম হয়ে উঠছিল। সেই চেনা শরীর, যা এতদিন কেবল অভির যত্নেই বেঁচেছিল, আজ যেন তারই মধ্যে লুকিয়ে রেখেছে এক গোপন ছায়া। এভাবে চলতে পারে না। পরীক্ষা করাতে হবে, মনে মনে ভাবে সে। শেষ পর্যন্ত একদিন সাহস করে গোপনে ক্লিনিকে যায়। নার্সের মুখে একটি শব্দ, আপনি প্রেগন্যান্ট, আন্টি গু। মিতুর মাথায় যেন বাজ পড়ে। তার চোখ ঝাপসা হয়ে যায়। নার্স কিছু জিজ্ঞেস করলেও সে কিছুই না বলে চুপচাপ বেরিয়ে পড়ে। বাসায় ফিরে অভির মুখে তাকাতে পারে না। ছেলে তখন বইয়ের সামনে বসে, কিন্তু তার চোখ বারবার মায়ের দিকে ছুটে যায়। রাতে অভি ধীরে ধীরে এসে মিতুর পাশে বসে। মা, তোর মুখ এত ক্লান্ত লাগছে কেন? তুই কি এটা চেয়েছিলি? মিতুর কণ্ঠ কাঁপে। আমি তোর ভিতরেই বাঁচতে চেয়েছি মা। আমি তোকেই পরিবার ভেবেছি। এখন তুই শুধু মা না, তুই আমার সব। তোর গর্ভে আমার বাচ্চা। এটা আমাদের অস্তিত্বের মিলন। মিতু কেঁদে ফেলে। এটা পাপ অভি। এটা সমাজ মানবে না, কেউ মানবে না। আমরা ধ্বংস হয়ে যাব। অভি শান্ত গলায় বলে, সমাজ তো আমার একদিনও পাশে দাঁড়ায়নি মা। তুই ছিলি, তুই আছিস। আমি তোকেই চাই। আর এই সন্তান আমাদের প্রমাণ যে ভালোবাসা রক্তের দেয়াল ভেঙেও জন্ম নিতে পারে। কি মিতুর কান্না থামে না। কিন্তু অভি তার চোখ মুছে দিয়ে বলে, তুই শুধু মা না, তুই আমার জীবন। এই বাচ্চা আমাদের মিলনের প্রতীক। এরপর থেকে তারা গোপন এক জগতে বাস করতে শুরু করে। মিতু নিজের বাড়িতে থেকেও চারপাশ থেকে আলাদা হয়ে যায়। কারো সঙ্গে ঠিকমতো কথা বলে না, আত্মীয় স্বজনের ফোনও রিসিভ করে না। পেটে দিন দিন যে প্রাণ গড়ে উঠছে, তা তার মনে ভয় আর এক অদ্ভুত মায়ার জন্ম দেয়া। কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পেটের দিকে তাকায়, কখনো চুপচাপ রাতের বেলায় অভির গলায় মুখ রেখে ঘুমায়। এভাবে চলতে চলতে 4 মাস পেরিয়ে যায়। একদিন হঠাৎ এলাকার এক আত্মীয়া, মিতুর ছোটবেলার বান্ধবী মীরা, বাসায় এসে হাজির। অনেকদিন পর দেখা। মীরা চোখে চোখ রেখে বলে, তুই তো আগের চেয়ে ভারী হয়ে গেছিস রে। সব ঠিক আছে তো? মিতু কিছু বলে না, মুখ ঘুরিয়ে ফেলে। কিন্তু মীরা চলে যাওয়ার সময় দরজা খুলে হঠাৎ অভির দিকে তাকিয়ে থমকে যায়। তারপর তাকায় মিতুর পেটের দিকে। মীরা কিছু না বললেও তার চোখে স্পষ্ট সন্দেহের ছায়া। সেদিন রাতে অভি জিজ্ঞেস করে, তুই যদি আমাকে হারাস মা, তোর কি বাঁচতে মন চাবে? মিতু চুপ করে থাকে। তার অন্তঃসত্ত্বা শরীর এখন কেবল একটা গোপন নয়, একটা বিস্ফোরণের আগের নিঃশব্দ সময়। মীরা চলে যাওয়ার পর থেকে মিতুর ভিতরে ভয় আরও গা হয়ে ওঠে। সে জানে, মীরা যেভাবে তাকিয়েছিল, ওর চোখ কিছু না কিছু বুঝে ফেলেছে। এই সমাজে কারো চোখ কিছুই এড়ায় না। পরদিন থেকেই ফোন আসতে থাকে নানা দিক থেকে। আত্মীয় ও প্রতিবেশী, এমনকি পুরনো স্কুল বান্ধবীরাও মিতুর শারীরিক পরিবর্তন নিয়ে মন্তব্য করতে শুরু করে। তোর বয়সে আবার কি এমন হলো? তুই কি আবার বিয়ে করেছিস? তোর পেট তো স্পষ্টই বোঝা যাচ্ছে রে। মিতু ফোন কেটে দেয়, নিজের ঘরে নিজেকে আটকে ফেলে। অভি পাশে এসে বসে। দুনিয়াকে থামাতে পারবি না মা। তুই আমাকে শক্ত করে ধরে থাক। আমি আছি। মিতু চুপচাপ, কিন্তু তার চোখ যেন অন্য কিছু খুঁজছে, একটা বেরিয়ে যাওয়ার রাস্তা, একটা শান্তি। হঠাৎ এক সন্ধ্যায় দরজায় কড়া নড়ে। মীরা এসে দাঁড়ায় সামনে, সঙ্গে তার স্বামী। মিতু দরজা খুলতেই মীরা সোজা প্রশ্ন করে, তোর পেটের এই বাচ্চাটা কার? মিতুর ঠোঁট কাঁপে। সে কিছু বলতে পারে না। মীরার স্বামী তীক্ষ্ণ গলায় বলে, এই ছেলেটা তোর ছেলে না? তাহলে এমন কিভাবে সম্ভব? অভি এগিয়ে আসে। হ্যাঁ, এই বাচ্চা আমার। আমি মায়ের গর্ভেই আবার জন্ম নিতে চাই। ঘরের মধ্যে সিলিং ফ্যানের শব্দ ছাড়া সবকিছু থেমে যায়। মীরার স্বামী রেগে ওঠে। ছেলের মুখে এসব কথা? তুমি তো মা হয়েও। ছি! সমাজে মুখ দেখাবে কিভাবে? মিতু এবার ঠোঁট শক্ত করে, কিন্তু গলার স্বর শান্ত। এই সমাজ কি একা মা হয়ে ছেলেকে মানুষ করতে পাশে দাঁড়িয়েছিল? তোমরা তো তখনও মুখ ফিরিয়ে নিয়েছিলে। আজ যখন আমার গর্ভে আবার জীবন এসেছে, তখন কেন এত জ্বালা? অভি চোখে জল নিয়ে বলে, আমি তোর গর্ভেই আবার নতুন করে জন্ম নেব মা। সমাজে যদি ঠাঁই না হয়, আমরা নিজের মতো বাঁচব। মীরা ও তার স্বামী কোনো কথা না বলে চলে যায়।
কিন্তু তাদের চাহনি বুঝিয়ে দেয় সব ফাঁস হয়ে গেছে। সেই রাতেই পাড়ায় গুজব ছড়িয়ে পড়ে। মা-ছেলের সম্পর্ক, নিজের ছেলের বাচ্চা পেটে, ঘৃণা, অভিশাপ। মিতু বাইরে বের হতে পারে না। অভিরাও দোকানে গেলে অনেকে কথা শুনিয়ে দেয়। এমনকি বাসার দেয়ালে কেউ লিখে যায়, পাপের সংসার। মিতু ভেঙে পড়ে। একদিন গভীর রাতে জানালার ধারে বসে সে অভিকে ডাকে, তুই যদি আমার না হতি, যদি তুই অন্য কেউ হতি, হয়তো জীবনটা সহজ হতো। অভি চুপচাপ এসে মিতুর পেটে হাত রাখে। আমি তোকে ছাড়ব না মা। আমি তোরই রক্ত, তোর গর্ভে আমারই বীজ। আমাদের কেউ আলাদা করতে পারবে না গি। কিন্তু পাড়ার উত্তেজনা চরমে ওঠে। পরদিন পাড়া থেকে একদল লোক এসে বাড়ি ঘিরে ফেলে। একজন বলে, এই পাপীদের বের করে দিন, সমাজ নষ্ট করছে। অভি চিৎকার করে, তোমরা কে সমাজ? আমার মায়ের গায়ে কেউ হাত দিলে আমি পাগল হয়ে যাব। মিতু পেছন থেকে অভির কাঁধে হাত রাখে। তার চোখে পানি, কিন্তু মুখে একরকম শূন্যতা। আর পেটে তখনও এক প্রাণ নিঃশব্দে নড়ছে। পাড়া যখন উত্তপ্ত, তখন রাত গভীর। ঘরের বাইরেই শোনা যায় মানুষের ফিসফাস, জুতোর শব্দ, গলা নামিয়ে চিৎকার। এই পাপী মাছেলেকে সমাজে থাকতে দেব না গি। মিতু জানে আর এখানে থাকা যাবে না। অভি তার হাত ধরে বলে, চল মা, আমরা পালিয়ে যাই। তোকে কিছু হতে দেব না গি। রাত ৩টায় তারা ব্যাগে কিছু কাপড় আর কাগজ নিয়ে চুপচাপ বাড়ি ছাড়ে। শহরের বাইরে এক পুরনো কলোনিতে গিয়ে ওঠে, যেখানে কেউ চেনে না, কেউ জানে না তাদের পরিচয়। সেই জায়গাটায় তারা নতুন পরিচয়ে বাস শুরু করে। মিতু হয় রিনা, অভি হয়ে যায় রাফি। কিন্তু তাদের সম্পর্ক রয়ে যায় আগের মতোই, ভিতরে ঢেকে রাখা সত্য, বাইরের সমাজের ভয়ের মুখোশ। মিতুর পেট ক্রমে বড় হতে থাকে। ৫ মাস, ৬ মাস, তারপর ৭ মাস। দিনরাত কেবল অভি যত্ন করে, মাসের শেষ টাকাটা জমিয়ে গর্ভবতী মায়ের ওষুধ, খাবার আর নিয়মিত চেক আপ করায়। তাদের এই ছোট্ট ঘরের মাঝেও এক ধরনের শান্তি ছিল। কিন্তু ওই শান্তি বেশিদিন স্থায়ী হল না। একদিন হঠাৎ করেই দরজায় কড়া নড়ে। একজন লোক, হাতে কাগজ, মুখে জিজ্ঞাসা, আপনারা কি রিনা আর রাফি? এখানকার নতুন ভাড়াটে? অভি জবাব দেয় না, কিন্তু লোকটি সন্দেহভরা চোখে তাকিয়ে বলে, আপনাদের ছবি কোথাও দেখেছিলাম। কে যেন বলছিল, কোনো স্ক্যান্ডালের কথা গে। মিতুর চোখের সামনে কাগজ তুলে ধরা হয়। অপরাধ, নৈতিক বিচ্যুতি, রক্তসম্পর্কে অবৈধ সন্তান জন্মগু। অভিকে টেনে নেওয়া হয়। মিতু চিৎকার করে, আমার সন্তানকে কে রাখবে? ওর বাবা তো ওর ভাই। আমার এই শরীর শুধু পাপ নয়, এটা যন্ত্রণার ইতিহাস। শেষবারের মতো অভির দিকে তাকিয়ে বলে, তুই যদি হারিয়ে যাস, আমি আর বাঁচব না অভিগু। কিন্তু পুলিশ তাকে টানতে টানতে নিয়ে যায়। সন্তান কোলে বসে থাকে মিতু। জানালার বাইরে তাকায়। আকাশ কালো, ঝড় আসছে। তার বুকের মধ্যে কেবল একটাই শব্দ বাজে, আমিই তোকে জন্ম দিয়েছি, আবার তোকেই ভালোবেসেছি, আবার তোরই বাচ্চা নিজের গর্ভে ধরেছি গু। সেদিন রাতে মিতু একটা চিঠি রেখে যায় ছেলের জন্য। তুই আমার সব, আমার জীবনের মানে, আমার অপরাধ, আমার অহংকার। আমি জানি সমাজ তোকে গ্রহণ করবে না, কিন্তু তুই যদি পারিস, এই পৃথিবীকে বোঝা, ভালোবাসা কোনো নিয়মে বাধা না। আমার গর্ভে তুই যেমন জন্মেছিলি, আমার শরীরেই তোর সন্তানও। আজ আমি চলে যাচ্ছি অভি, কারণ আমি মায়ের গর্ভ রাখতে পারিনি। আমি শুধু ভালোবেসে ফেলেছিলাম, তোকেই ক্ষমা করে দিস, তোর মা গু। শেষরাতে লোকাল থানায় একটা খবর আসে, এক মা আত্মহত্যা করেছে, মুখে শিশুর ছবি আঁকা। অভিকে সেদিন মুক্তি দেওয়া হয়নি, তবে চিঠির এক কপি তার হাতে পৌঁছায়। সে শুধু বলে, তুই শুধু মা না, তুই আমার ইতিহাস। আমার সন্তান তোর ভিতরেই আজও বেঁচে আছে। আমি ওকে নিয়েই বাঁচব গু।